লেখিকা দেবযানী করের লুকিয়ে রাখা আওয়াজেরা। সায়নী স্কুল থেকে ফিরেই ঘরে ঢুকে দেখলো তার ড্রেসিং টেবিলের চারদিকে লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, ফেস পাউডার সব ছড়িয়ে পড়ে রয়েছে। মাথাটা চট করে গরম হয়ে উঠল তার। চিৎকার করে ডেকে উঠল, মা, মা, কোথায় তুমি? উফ, স্কুল থেকে আসতে না আসতে চিৎকার শুরু করে দিল। কি রে, কি হয়েছেটা কি? এত জোরে চেঁচাচ্ছিস কেন? বাড়িতে পা দিতে না দিতেই। সামনের ঘরে বসে সিরিয়াল দেখছিল বিথি। এ সময়টা বিথির একটু নিজস্ব সময়। দুপুরে খাওয়া দাওয়ার পর টুকটাক হাতের কাজকর্ম সেরে নিয়ে সোফায় গায়ে এলিয়ে দিয়ে টিভি দেখতে থাকে সে। বিথি আর শঙ্করের দুই ছেলে মেয়ে। মেয়ে সায়নী বড়, 11 ক্লাসে পড়ে। সামনের বার 12 ক্লাসের ফাইনাল তারপরে কলেজে যেতে শুরু করবে সে। সায়নীর থেকে সার্থক প্রায় 8-9 বছরের ছোট। অনেক মানত টানত করে হয়েছে এই ছেলে। সার্থক ক্লাস 6-এ পড়ে। ছেলে সার্থকের কোনো দোষই বিথির চোখে পড়ে না। সায়নী ভাইয়ের ব্যাপারে কিছু নিয়ে বললেই বিথি রেগে গিয়ে বলে, ভাইটাকে দেখছি তুই আর সহ্যই করতে পারিস না, সব বিষয়ে দেখি ওর দোষ খুঁজে বেড়াস তুই। সায়নী সহজে মাথা গরম করে না। যখন একেবারে সহ্যের সীমা পেরিয়ে যেতে থাকে তখনই অভিযোগ করে ওঠে সে ভাইয়ের ব্যাপারে। বিথি গজগজ করতে করতে সায়নীর সামনে এসে দাঁড়াতেই সায়নী আঙুল তুলে দেখিয়ে বলে, এগুলো কি মা? এর আগেও 2 দিন দেখেছি আমার শখের গুছিয়ে রাখা জিনিসগুলো এভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কি দামি দামি লিপস্টিক, পারফিউম, এসব মেকআপের জিনিস ছোট পিসির মেয়ে মধুমিতাদি আমাকে বিদেশ থেকে এনে দিয়েছে। কিছুদিন আগে একটা দামি পারফিউমের শিশি ভেঙে দিয়েছিল। ভাগ্যিস পারফিউমগুলো আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম, তাই ছুঁতে পারেনি। আর লিপস্টিকগুলো দেখো সব ঢাকনা খোলা অবস্থায় কিভাবে ছিটকে পড়ে রয়েছে। এর আগেও তোমাকে 2 বার বলেছি ভাইয়াকে আমার ঘরে ঢুকতে দেবে না, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বো। বিথি এবারে মেয়ের কথায় একটু ভয়ই পেয়ে উঠল। বলল নরম সুরে কাঁদুনি গে, আমি তো তোর ঘরটাকে টেনে বন্ধ করে রেখেছিলাম, কখন যে এক ফাঁকে গিয়ে এসব করেছে। বন্ধ করে রেখেছিলাম মানে? ধাক্কা দিলেই খুলে যেতে পারে সেরকম বন্ধ? কেন ভাইয়াকে চোখে চোখে রাখতে পারোনি? জানোই যখন ভাইয়া এসব করে। কোথায় ভাইয়া? জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠে সায়নী হন্তদন্ত হয়ে এঘর ওঘর খুঁজতে থাকে। অবশেষে মায়েদের ঘরের খাটের তলা থেকে তাকে আবিষ্কার করে। সার্থক ভয়ে চুপটি করে বসেছিল সেখানে। টেনে বার করে এনে দেখে চোখে আর ভুরুতে আইলাইনার আর কাজল পেন্সিল দিয়ে লেপা, ঠোঁটে গালে 2-3 রকমের ঘষে লাগানো লিপস্টিক, আর বিছানায় পড়ে থাকা দিদির একটা কুর্তি পরে জোকারের মতন সেজে রয়েছে সে। বিথি এসে হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো সায়নীকে, ওকে বকিস না, মারিস না রে, ও কি এসব বুঝে শুনে করেছে নাকি? কত ছোট তোর থেকে, আর কোনোদিনও এরকমটা করবে না। এবারের মতন ছেড়ে দে ওকে। সার্থক দিদির ভয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে মাকে গিয়ে জাপটে ধরলো। সায়নী জোরে ওর হাত ধরে টেনে নিয়ে এসে নিজের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে উঠল, এই, তোকে বারণ করেছি না বারবার করে আমার ঘরে তুই ঢুকবি না? কেন ঢুকেছিস তুই? চোখে জল নিয়ে একটুখানি মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে সার্থক বলে উঠল আস্তে করে, আমার তোর মতো করে সাজতে ইচ্ছে করে দিদি ভাই। আমাকে কেউ লিপস্টিক, কাজল, পাউডার এসব দেয় না। সবাই কেবল জামা প্যান্ট দেয়, তোর মতন জামা দেয় না আমাকে। আমার তোর মতন ড্রেস করতে সাজতে ভালো লাগে। কি সুন্দর দেখায় তোকে। আমার ছেলেদের মতন জামা প্যান্ট পরতে একটুও ভালো লাগে না। সায়নীর ভাইয়ার মুখের দিকে চেয়ে একটু কষ্ট হতে লাগলো। তারপরই বলে চলে গেল, মা, ওকে এখন থেকে কড়া হাতে শাসন করো। পরে আর শাসন করার সময়ও পেরিয়ে যাবে, তখন তোমাকেই পস্তাতে হবে, আমি বলে দিলাম কিন্তু। অত ছোট অবস্থায় সায়নীর কথায় পাত্তা না দিয়ে বিথি আর শঙ্কর দুজনেই ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে চলছিল। তাই বাচ্চা সার্থকের বায়না মতন নানা রকমের সুন্দর সুন্দর ফ্রক, সালোয়ার, কুর্তি অথবা লেহেঙ্গা চূর্ণি কিনে নিয়ে আসতো ওর আবদারে ওকে নিয়ে দোকানে গিয়ে। দিনে দিনে সার্থকও বড় হয়ে উঠতে লাগলো। সায়নী স্কুল থেকে বেরিয়ে কলেজে পড়ছে আর সার্থক প্রাইমারি স্কুলে পড়ছে। সার্থকের এরকম মেয়েলি সাজগোজ দেখে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা
এই নিয়ে বিথিকে অনেকবার ডাক দিয়েছে। কেউ কেউ এটাও বলেছে বিথিকে ডেকে, শোনো, এখন থেকে ছেলেকে সামলাও। এখন আর ছোট্টটি নেই তোমার ছেলে, বড় হয়ে চলেছে, এরপর আর সামলাতে পারবে না। তুমি না মা, ওকে ভালো করে বোঝাও, এরপরে কিন্তু লোকের হাসাহাসির পাত্র হয়ে উঠবে সে। বিথি হেসে উড়িয়ে দিত, বলতো, আরে বাবা, সার্থক এখনো অনেক ছোট, ওর বোঝার মতন সত্যিকারের বয়স হলেও ঠিকই বুঝবে, তখন আমাকে আর বোঝাতে হবে না। মনে মনে ভাবতো বিথি, এতদিন বাদে আমাদের মেয়ের পরে একটা ফুটফুটে ছেলে হয়েছে, তাও ঠাকুরের কাছে কত মানত টানত করে, লোকে আর সেটা নিতে পারছে না, হিংসায় জ্বলে পুড়ে মরছে সব। সার্থক একটু একটু করে যত বড় হয়ে উঠতে লাগলো, দিন দিনই তার চরিত্রের মধ্যে দিয়ে মেয়েলি ভাবগুলো বেড়েই চলতে লাগলো। এমনিতে পড়াশোনায় সে ভালোই ছিল। 7-8 বছর বয়স থেকে শিশু মন যখন একটু একটু করে বেড়ে উঠতে থাকলো, ঠিক তখন থেকে একটু একটু করে সার্থকের চরিত্রের পরিবর্তন চোখে পড়তে লাগলো। স্কুলের ইউনিফর্ম না পরে মেয়েদের মতন সালোয়ার কুর্তি বা জামা, চুলে হেয়ার ব্যান্ড, কপালে লাল টিপ পরে স্কুলে যেতে আসতে লাগলো সে। স্কুলের ছোট ছোট বাচ্চারা ওর দিকে হা করে চেয়ে থাকতো। কিছু কিছু গার্জেনরা ঠিকমতো ইউনিফর্ম পরে সে স্কুলে আসতো না বলে কমপ্লেন করতে লাগলো। দিনকে দিন যত বড় হতে থাকলো, ততই তার সাজগোজ বেড়ে চলল। কানে দুল, হাতে চুড়ি, গলার হার, এসব পরে স্কুলে যেতে লাগলো সে। বিথির কথায় বিথি আর শঙ্কর দুজনে মিলে স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করে স্পেশাল পারমিশন নিয়ে সার্থককে স্কুলে পাঠাতে লাগলো। পড়াশোনায় খুব মেধাবী ছিল বলে প্রিন্সিপালও শেষ পর্যন্ত সার্থককে স্কুলে ওই সাজেই আসতে যেতে অ্যালাউ করলো। প্রাইমারি স্কুল পেরিয়ে সার্থক যখন হাই স্কুলে এসে ভর্তি হলো, তখন সার্থকের এরকম মেয়েলি সাজগোজ, হাঁটা চলা, মেয়েদের মতো করে কথাবার্তা বলতে দেখে বিভিন্ন ছাত্রছাত্রীরা তাকে কেন্দ্র করে টিজিং, বিদ্রূপাত্মক কথাবার্তা, তার চলা বলা নকল করে হাসাহাসি ও ব্যঙ্গ করতে শুরু করে দিল। সার্থক অপমানিত হয়ে রোজই কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বাবা মায়ের কাছে সব নালিশ করত, আর স্কুলে যাবে না করে জেদ নিয়ে বসে থাকতো। সায়নী ভাইয়ের এইসব ন্যাকামোপনা আর তার সাথে মায়ের আধিক্যতা আর সহ্য করে উঠতে পারছিল না। একদিন রাগের সুরে বলেই উঠল ভাইকে, তোর লজ্জা করে না রে? এভাবে সকলে তোকে টিজিং করে, হাসাহাসি করে। এবারে কিন্তু সত্যি তুই বড্ড বাড়াবাড়ি করে চলেছিস। এখন তুই আর ছোট্টটি নোস, 12-13 বছর হতে চললো। কোনো ছেলেকে দেখেছিস তোর মতো করে মেয়েদের মতন সেজে গুজে চলতে, কথাবার্তা বলতে? তোকে কতবার বলেছি এসব ড্রেস পরে এভাবে সেজে গুজে তুই স্কুলে যাবি না। আর তাছাড়া স্কুলের ছেলেদের ইউনিফর্ম পরে তুই স্কুলে যাস না কেন একটা ছেলে হয়ে? একটু চুপ থেকে সার্থক বলে ওঠে, দেখ দিদি ভাই, আমি তো তোকে বলেছি আমি ছেলে না, আমি একটা মেয়ে তোরই মতন। না, তুই মেয়ে হয়ে জন্মাসনি, তুই একটা সম্পূর্ণ ছেলে। তোর নিজের বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি যে সব সময় তোকে বাচ্চাদের মতন বোঝাতে হবে? তাছাড়া আমার তো ভীষণ লজ্জা করতে থাকে আর অপমানিত লাগে আমার বন্ধুরা কখনো বাড়িতে এসে যখন তোকে দেখে এভাবে সেজে মেয়েদের মতন করে চলতে, কথা বলতে, তখন ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। তারপরে মায়ের দিকে কটাক্ষ দৃষ্টি নিয়ে চেয়ে বলল সায়নী, সবকিছু তোমার জন্য হয়েছে। কতবার বলেছি আগে, এখন থেকে কঠোর হও ভাইয়ার ব্যাপারে। শোনোনি আমার কথা? ছোট থেকে তো ভাইকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো, কখনো কিছু বলনি, কাউকে পাত্তাই দাওনি তখন যখন এসব ব্যাপার নিয়ে পাড়াপড়শিরা, আত্মীয় স্বজনেরা নানা কথা বলতো তোমাকে। এখন বোঝো ঠেলা? ওর জন্য আমিও আজকাল মুখ দেখাতে পারি না বাইরে। বন্ধু বান্ধবরা হাসাহাসি করে, নানান প্রশ্ন করে আমাকে। বিথি সায়নের দিকে কটমট করেছে, রাগ দেখিয়ে বলল, তুই একটু চুপ করবি? সব সময় তো অন্যের দোষ না দেখে ভাইয়ের দোষ খুঁজে বেড়াস। না হয় একটু মেয়েদের মতন করে সেজে গুজে চলতে ভালোবাসে। আর আজকাল দিনে যে বেশিরভাগ আধুনিক মেয়েরা সব রাস্তাঘাটে দেখি শার্ট প্যান্ট পরে ছেলেদের মতন চুল ফুল ছেটে ঘুরে বেড়ায়, তার বেলায় কিছু হয় না? না, যত দোষ সব আমার ছেলের, তাই না? মা, আজকালকার দিনের মেয়েরা যতই শার্ট প্যান্ট পরে চুল ফুল ছোট করে কেটে চলুক না কেন, ওদের চাল বল, কথাবার্তার ধরন মেয়েদের মতনই থাকে। ছেলেদের মতন চলা বলা নকল করে ঘুরে বেড়ায় না ওরা।
ওফ, ফরগেট ইট। তোমাকে বোঝানো আমার সাধ্য নয়। এদিকে সার্থক হাই স্কুলে দিনের পর দিন অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে নানা ধরনের বুলিংয়ে আক্রান্ত হয়ে আর কোনোদিনও স্কুলে যাবে না করে কান্নাকাটি জুড়ে দিল সে। বিথির আগে ফুঁসে উঠল, আমি কালই স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করব। বলবো যে আপনাদের স্কুলে কোনো ভদ্রতা, সভ্যতা বা ডিসিপ্লিন নেই নাকি? আমার ছেলেকে এভাবে অন্য ছাত্রছাত্রীরা রোজ টিজিং করে, হাসাহাসি করে, ভ্যাঙায়। এসব কি কোনো ভালো স্কুলের শিক্ষা দীক্ষা? ওর কি ওর মতন করে চলার কোনো স্বাধীনতা নেই? ছেলেটা রোজ রোজ এসে কাঁদে বাড়িতে, স্কুলে যেতে চায় না। মা হয়ে কি আমি এসব দিনের পর দিন সহ্য করতে পারি? আপনি বলুন। আমি চাই এর একটা বিচার হোক, নতুবা আমরা ওকে এই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে নিয়ে ভর্তি করাবো। এত টাকা পয়সা দিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, এই সব দেখবো আর শুনবো বলে? এতদিন ধরে বিথির কথার চাপে পড়ে শঙ্করও ব্যাপারটাকে তেমন সিরিয়াসলি নেয়নি, কিন্তু এখন ছেলে বড় হয়ে উঠছে। এসব কথা কানে আসতেই আর ছেলের স্কুলে যাবে না করে কান্নাকাটি করতে দেখে সাথে সাথে হাত উঠিয়ে বিরক্তি প্রকাশ করে বিথিকে থামিয়ে বলল, আহ, দাঁড়াও দাঁড়াও বিথি, এত উত্তেজিত হয়েও না। আগে সার্থককে ভালোভাবে বোঝাতে হবে যে ও একটা ছেলে, তাই ওকে ছেলেদের মতন পোশাক আশাক না পরে মেয়ের মতন সাজগোজ করে ঘুরে বেড়ালে স্কুলের অন্যান্য ছেলেরা ও বাইরের লোকজন দেখে হেসে বলবে ছেলেটার মাথা খারাপ আছে। ছেলেটা ছেলে হয়েও মেয়ে সেজে থাকে, মেয়েদের মতন চলাফেরা করে। তোমার কি সেটা শুনতে ভালো লাগবে? তাছাড়া সায়নী তো ঠিকই বলেছে, ছোট থেকে আমাদের ওকে এই ব্যাপারে ডাক দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ছেলেকে কিছু বলতে বা বোঝাতে গেলেই তো তুমি আমাকে বাধা দিয়েছো। এখন আর এইসব নিয়ে অভিযোগ আর কান্নাকাটি করে কি হবে? তাই বলছি এখনো সময় আছে, ওকে আগে সবাই মিলে বোঝাও, নতুবা হয়তো ওকে ডাক্তার দেখিয়ে, মানে ওই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে ভালো করে কাউন্সেলিং করিয়ে দেখতে হবে। কি কি বললে তুমি? বাবা হয়ে এ কথা তুমি বলতে পারলে? ওকে শেষ পর্যন্ত মাথার ডাক্তার দেখতে হবে? কেন? কিনা ও একটু মেয়েদের মতন সাজতে ভালোবাসে বলে? বিথিকে বোঝানো শঙ্কর আর সায়নীর পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। বিথি শেষ পর্যন্ত পরদিন জেদের বসে একাই অ্যাপয়েন্টমেন্ট করে ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে নতুন হাই স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করলো। কান্না ভাঙা স্বরে বলল, এই যে আমার ছেলে সার্থক, ওর ওপর স্কুলের ছেলেমেয়েরা নানাভাবে বুলিং করে চলেছে, ওকে আজে বাজে কথা বলছে, ওকে নিয়ে হাসাহাসি করছে, আর তার জন্য আমার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খুব কান্নাকাটি করে চলেছে। দিন দিনই ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, স্কুলে আর যেতে চাইছে না সে। আচ্ছা বলুন তো, আমার ছেলে কি পাগল যে সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করবে, ওর পেছনে লাগবে? এর একটা বিহিত আপনাকে করতেই হবে। বিথির কথাগুলি স্কুলের প্রিন্সিপাল ডক্টর প্রভাত ব্যানার্জি ধৈর্য ধরে সব শুনলেন। তারপর গম্ভীর সুরে বললেন, দেখুন, এই ব্যাপারে আমার স্কুলের ছেলে মেয়েদের ভালোভাবে বুঝিয়ে বা জোর করে কড়া শাসন করে স্কুলের ভেতরের বুলিংটাকে কোনো রকমে হয়তো আটকানো গেলেও যেতে পারে, কিন্তু স্কুলের বাইরের লোকজনদের বা সমাজের মুখ বন্ধ করবেন কিভাবে? মনে রাখবেন, এটা হাই স্কুল। সার্থক এখন যথেষ্ট বড় হয়েছে এবং সবকিছু বোঝবার মতন সেন্সও হয়ে গেছে। আমরা কিন্তু ব্যাপারটাকে একদম পছন্দ করছি না। এটা তো বেশি দিন চলতে দেওয়া যায় না। এমনিতেই অন্যান্য গার্জেনরা কমপ্লেন করে চলেছে এই নিয়ে, তাই অন্যান্য টিচারদের সাথে এই ব্যাপারটা নিয়ে জরুরি মিটিং করার পর আমি খুব শীঘ্রই গার্জেন কল করে আপনাদের ডেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো বলে ঠিক করেছিলাম। ভালোই হয়েছে আপনি এসেছেন এখানে এই ব্যাপারে কথা বলতে। তবে সার্থকের মা বাবা হিসেবে আপনারা যদি আমাদের স্কুলের নিয়ম কানুনগুলো মেনে না চলেন, তাহলে অবশ্যই আপনার ছেলেকে এই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন। এরপর একটু থেমে নিয়ে ধীরে ধীরে প্রভাত ব্যানার্জি নরম গলায় বলে উঠলেন, শুনুন, আপনি একটু বুঝবার চেষ্টা করুন। সন্তান স্নেহে সব বাবা মায়েরাই অন্ধ থাকে। ছেলে মেয়েদের অনেক দোষ ত্রুটি ভালো মন্দ মেনে নেয় তারা একটা সময়, যখন তারা ছোট থাকে। কিন্তু সেই সন্তানই যখন একটু একটু করে বড় হতে থাকাকালীন অন্যরকম আচরণ করতে থাকে, খারাপ পথটাকে বেছে নিয়ে চলতে থাকে, তখন শুধু সন্তানেরই ক্ষতি হয় না, এর জন্য বাবা মাকেও আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকে না। কারণ এর জন্য বাবা মায়েরাও কিন্তু অনেকটা দায়ী থাকে।
আর একটা সময় আসে যখন সবকিছুর ঊর্ধ্বে ব্যাপারটা চলে যায়, তখন এই সব সন্তানেরা নিজেদের জীবনকে বলিদান দিতেও পিছু পা হয় না। তাই বলছিলাম, এইভাবে ছোটবেলা থেকে যদি আপনারা নিজেদের সন্তানের খারাপ দিকটা দেখেও না দেখার ভান করে চলেন, ব্যাপারটাকে চেপে যান, তাহলে কিন্তু সার্থক যত বড় হয়ে উঠবে, ব্যাপারটা তখন আপনাদের একেবারে নাগালের বাইরে চলে যাবে। আপনারা তো অশান্তিতে ভুগবেনই, এমনকি আপনাদের ছেলেকেও হয়তো একদিন হারাতে হতে পারে। তার চেয়ে আমার মনে হয় আপনারা ছেলেকে ভালোভাবে বোঝান, এখন কিছুদিন স্কুলে আসতে জোর না করে বরং ছেলের বিহেভিয়ারের দিকে নজর দিন। দরকার হলে ডাক্তারের সাথে কনসাল্ট করুন, কথা বলুন, যাতে এই ধরনের মানসিকতা থেকে মনের জোর নিয়ে সার্থক বেরিয়ে আসতে পারে। তার চেষ্টা করুন। এখন তো এসব ব্যাপারে শিক্ষণীয় নানা ধরনের ভিডিও বেরিয়ে গেছে, কিভাবে মনের জোর নিয়ে নিজেকে বদলানো যায়, কিভাবে বুলিং এর সাথে মোকাবিলা করতে হয়, কিভাবে মনের ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসা যায় ইত্যাদি। তাছাড়া বিদেশের মতো এখানেও এখন মানসিক ও শারীরিক ব্যাপারে অনেক ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে ডাক্তাররা পেশেন্টদের ভালো করে তুলছে। তাদের মতামত অনুযায়ী চিকিৎসা ব্যবস্থারও নানান উপায়ও বেরিয়ে গেছে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যেটা বলছেন সেটা অনেক আগেকার দিনের চিন্তাধারা, যে মনের রোগ মানেই তার মাথা খারাপ বা সে পাগল। আপনারা ডাক্তার দেখিয়ে যা ব্যবস্থা নেওয়ার নিন। একমাত্র ডাক্তার আর পেশেন্ট মিলেই এই প্রবলেমগুলোকে সলভ করতে পারে। আশা করি কিছুটা হলেও আপনাকে আমি বোঝাতে পেরেছি। দুহাত জড়ো করে ধন্যবাদ জানিয়ে বিথি সেখান থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। স্বামীকে আর মেয়েকে প্রিন্সিপালের বলা কথাগুলি সব জানালো সে, কিন্তু সকলে মিলে অনেক বুঝিয়ে শুনিয়েও সার্থককে কিছুতেই বশে আনতে পারছিল না। দিনকে দিনই সার্থকের মেয়েদের মতন সাজগোজ আর মেয়েলি চালবোল, হাঁটা চলা আর গলার স্বর নকল করে কথা বলা বেড়েই চলছিল। এতবার করে বোঝানোর পরেও সার্থক যখন কারো কথা শুনতে চাইছিল না, তখন আর নিজেকে সামলাতে না পেরে ছেলেকে বকাবকি, এমনকি মাঝে মাঝে মারধরও করে বসত বিথি। এতে আরও হিতে বিপরীত হয়ে চলল। সার্থকেরও জেদ আরও বেড়ে চলল। ভায়োলেন্স করতে শুরু করে দিল দিনকে দিনই। জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। শাড়ি, জামা কাপড় সব আলমারি থেকে টেনে নিয়ে মেঝেতে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকলো। কিছু কিছু শাড়ি টেনে হিচড়ে ছিঁড়ে ফালা ফালা করে ফেলতে থাকলো সে। সায়নী বলে উঠল, টু লেট মা, আর দেরি না করে ওকে ডাক্তার দেখাও ইমিডিয়েটলি। সার্থকের এই ভয়ঙ্কর রূপ দেখে শঙ্করও বলে উঠল বিথিকে ডেকে, এখনো কি তুমি ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছো না? সেই সেকেলে চিন্তাধারা মাথার মধ্যে পুষে রেখে দিয়েছ। ওহ, এরপর তো তুমি ছেলেটাকে নিজের হাতে একেবারে শেষ করে দেবে। সায়নী অসহ্য রাগে ফেটে পড়ল এবারে। উফ মা, তুমি জানো আমার বন্ধু মধুছন্দা কি ভীষণ ডিপ্রেশনে ভুগছিল একটা সময়, যাকে তোমার এত ভালো লাগতো, এত মিষ্টি মেয়ে বলতে সব সময়। ডিপ্রেশন মানে বোঝো? যখন মারাত্মক কোনো আঘাতে মানুষ আর তার নিজের মধ্যে থাকে না, তখন এরকম ভয়ঙ্কর হয়ে ওঠে সে। ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলতে চায়, বুঝেছো? মধুছন্দাও ওর মার মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। যখন ওর মায়ের ক্যান্সারের রিপোর্টটা হঠাৎ করে সে হাতে পেয়েছিল, আর তার কিছুদিনের মধ্যেই ভুগতে ভুগতে ওর মা চলে গেল ওকে ফেলে দিয়ে। ওর বাবাকে তো খুব ছোটবেলাতেই ও হারিয়েছিল। মা অন্ত প্রাণ ছিল ওর। শেষ পর্যন্ত ওর এক মামা ওকে এই মনের রোগের ডাক্তারকে দেখিয়ে একটু একটু করে ভালো করে তুলল। আরও একটা ঘটনা তুমি কি জানো? আমাদের পাড়ায় ওই সরকার মাসিমা, উনি ওনার একমাত্র ছেলে সুজয়কে হঠাৎ করে স্কুটার অ্যাক্সিডেন্টে হারিয়ে কি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছিলেন, সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন। আর তারপর তোমার ভাষায় ও চিন্তাধারা মতো ওই মাথার ডাক্তার, মানে আজকের দুনিয়ায় এই মনের রোগের ডাক্তার দেখিয়েই এখন মধুছন্দা আর সরকার মাসিমা দুজনেই সম্পূর্ণ ভালো আছে। পাশ থেকে শঙ্কর গম্ভীর গলায় বলল, তা জানবে কি করে? এই দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে নাকি তোর মা? বিথি সায়নের দিকে চোখ বড় বড় করেছে, অবাক চোখে বলল, তাই নাকি রে? এত সব তো আমি জানি না রে, আর ভাবতেও পারছি না। এরপর বিথি একরকম মনের জোর নিয়েই রাজি হয়ে যায় ছেলেকে নিয়ে ওই সব ডাক্তারের কাছে যেতে। সায়নী তার বাবাকে আগেই জানিয়েছিল তার এক কলেজের বন্ধুর দাদা
নিউরোলজিস্ট, আর ওনারই একজন বন্ধুর দাদা ইউকে থেকে আসা একজন নামকরা সাইকোলজিস্ট, ডাক্তার অমিতাভ রায় চৌধুরী। উনি অনেক বছর ইউকেতে কাটিয়ে আসার পর এখন কলকাতায় ফিরে এসেছেন বরাবরের জন্য, আর তার বাড়ির নিচে পুরো একতলাটাতে নিজস্ব চেম্বার খুলে এখন চিকিৎসা করছেন। বাবার কথায় সায়নী তার বন্ধু পৌলমীকে ধরে তার দাদা ডাক্তার প্রসেনজিৎ দত্তের ফোন নম্বর এনে বাবাকে দেয়। শঙ্কর নিউরোলজিস্ট ডাক্তার প্রসেনজিতের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তার বাড়ির ফোনে একদিন প্রায় ঘন্টাখানেক ধরে কথা বলে তার ছেলের এই আচমকা পরিবর্তনের ব্যাপারে বলে। ডাক্তার প্রসেনজিৎ সান্ত্বনা দিয়ে বলে ওঠেন, এই ধরনের নানান কেস এখনকার দিনে ইয়াং জেনারেশনদের মধ্যে প্রায়ই ঘটতে দেখা যাচ্ছে। চিন্তা করার কিছু নেই, ঠিক মতন ট্রিটমেন্ট হলে পরে সব ঠিক হয়ে যাবে। আমি আমার বন্ধুর দাদা নামকরা সাইকোলজিস্ট ডাক্তার অমিতাভ রায় চৌধুরীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিচ্ছি সার্থক সেনের নামে, দিন 15-র মধ্যেই। ঠিক আছে, ডেটটা কালকের মধ্যে জানিয়ে দিচ্ছি। নমস্কার। সাইকোলজিস্ট ডাক্তার অমিতাভ রায়চৌধুরী বিথি ও শঙ্করের কাছ থেকে সার্থকের ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ ধরে শুনলেন। তারপর এক এক করে প্রশ্ন করে চললেন তিনি। আপনারা ওর জন্মের পর ঠিক কবে থেকে ওর মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে থাকেন? স্কুল থেকে সার্থক বাড়ি ফিরে এলে ওর মধ্যে কি কি রিয়াকশন হয়, আর শুধু বাড়িতে থাকলে ওর ঠিক কি ধরনের রিয়াকশন হয়? সার্থকের ছেলেদের কাছে থাকতে বেশি ভালো লাগে না মেয়েদের কাছে থাকতে? শঙ্কর ও বিথিকে এইসব নানা ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়ার পর তারপরে সার্থককে আলাদা জায়গায় নিয়ে গিয়ে গল্পের ছলে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে ওর মনের কথা একটু একটু করে বার করবার চেষ্টা করতে লাগলেন তিনি। আধ ঘন্টা বাদে ফিরে এসে শঙ্কর আর বিথিকে বললেন, ডাক্তার অমিতাভ, আপনারা অনেকটাই দেরি করে ফেলেছেন এই ব্যাপারে। ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর সাথে কথা বলে যা বুঝলাম, সার্থক মেয়েই হতে চায়, ছেলের শরীরটাকেও চেঞ্জ করে ফেলতে চায়। তবুও এভরি 2 উইকস বাদে বাদে আমি একটা করে 1 ঘন্টার সিটিং নেব সার্থকের, আর এভাবে পরপর 7টা সিটিং নিয়ে দেখব ওর বিহেভিয়ার আদৌ ইমপ্রুভ করছে কিনা। যদি দেখি ইমপ্রুভ করছে তাহলে তো ভালোই, আর যদি না ইমপ্রুভ করে একেবারেই, তখন অন্য কথা ভাবতে হবে আপনাদেরকে। ভীষণ জোরে চমকে উঠল শঙ্কর। সেটা কি, একটু যদি বুঝিয়ে বলেন? জেন্ডার ট্রানজিশন ট্রিটমেন্ট, অর্থাৎ ওর চিন্তাধারা অনুযায়ী ওকে মেয়ে করে তুলতে হলে জেন্ডার রিসাইনমেন্ট সার্জারি করতে হবে, যদিও এটা এখানে বেশ বয়স সাপেক্ষ। শঙ্কর ও বিথি খুব জোর ভয় পেয়ে গেল কথাগুলো শুনে। শঙ্কর ভয় জড়ানো স্বরে আমতা আমতা করে জিজ্ঞাসা করে উঠল, যদি আপনার এখানে না কাজ হয় তবে কবে করাতে হবে এই সার্জারি ডাক্তারবাবু? আমার ছেলেটা বাঁচবে তো অপারেশন হলে পরে? ভয় পেয়ে কেঁদে জিজ্ঞাসা করে উঠল বিথি। ওর তো এখন 14 চলছে, আরো 4 বছর বাদে মানে 18 বছর পেরোলে পরে তবেই ওর শরীরে এই সার্জারি করানো যেতে পারে। বিদেশে যেমন এটা খুব চলছে, এখানেও বেড়ে যাবে দিনকে দিন। আসলে এখানে অনেকে ব্যাপারটাকে লুকিয়ে রাখে সমাজের ভয়ে, কেউ আবার টাকার কথা ভেবে পিছিয়ে যায়, ব্যাপারটাকে ইগনোর করে চলে, কিন্তু পরবর্তীকালে এর ফল হয় ভয়ানক। এই ধরনের পেশেন্টরা সাংঘাতিকভাবে এনজাইটি আর ডিপ্রেশনে ভুগে ভুগে শেষ পর্যন্ত সুইসাইড পর্যন্ত করে বসে। আরে এত সব ভাবার এখনো সময় আসেনি, এত চিন্তা করবেন না। এর থেকেও আরো অনেক কঠিন ধরনের পেশেন্ট এসে দাঁড়ায় আমার সামনে। সকলেই তো কোনো না কোনো চিকিৎসার দ্বারা সেরে ওঠে। আজকের এই বিজ্ঞানের যুগে শরীর ও মন দুটোকেই হাতের মুঠোয় নিয়ে নিয়েছে নানান ধরনের পদ্ধতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থাগুলোর দ্বারা। হয়তো ঈশ্বরের দেওয়া জন্মগত কোনো কোনো শারীরিক বা মানসিক রোগকে ঠিক করা আমাদের মতন ডাক্তারদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন পেশেন্টদের পছন্দ মতনই নানাভাবে মডার্ন চিকিৎসা ব্যবস্থার দ্বারা শরীরের ভেতরের লিঙ্গগুলিকে পরিবর্তন করে ছেলেকে মেয়ে বা মেয়েকে ছেলে করে তোলা সম্ভব হয়ে ওঠে। তবে প্রত্যেক বাবা মায়েদেরই তাদের সন্তানদের ছোট থেকে বড় হয়ে উঠতে থাকাকালীন তাদের শারীরিক বা মানসিক পরিবর্তনের দিকটা, বিশেষ করে ওদের হরমোন চেঞ্জের সময় অবশ্যই বিশেষভাবে নজর দেওয়া উচিত। তাহলে অনেক ক্ষেত্রে অবশ্য রোগটা বাড়তে দেওয়ার শুরুতেই সামান্য চিকিৎসার দ্বারা
অনেক সময় সারানো সম্ভব হয়ে উঠতে পারে। একটু থেমে নিয়ে ডাক্তার রায়চৌধুরী আবারও বললেন, তবে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, বাড়িতে ওকে ওর বিহেভিয়ার নিয়ে জোর করে কোনো রকম শাসন করতে যাবেন না। এখন কিছুদিন ওর পছন্দ মতো ওকে চলতে দিন। তারপর যদি ওপরওয়ালার ইচ্ছে থাকে তাহলে হয়তোবা কখনো ওর নিজের মধ্যে নিজেকে খুঁজে পেতে পারে, নতুবা অন্য রাস্তা দেখা ছাড়া আর উপায় নেই। পরক্ষণে একটু উঠে গিয়ে ঘরের একপাশে রাখা পরপর কয়েকটা সেলফের মধ্যে থেকে একটা সেলফ থেকে কয়েকটা ভিডিও করা ডিভিডি বক্সের ওপর নাম লেখা লেবেল দেখে হাত বাড়িয়ে দুটো ভিডিও তুলে নিয়ে ওনাদের হাতে দিয়ে বললেন, এই ভিডিও দুটি ওকে বারবার করে দেখাবেন। এগুলো ওকে কিছুটা সাহায্য করতে পারে একটু একটু করে নিজেকে চিনতে, আর কিভাবে চললে পরে বুলিং জাতীয় বিহেভিয়ারের সাথে মনের জোরে চলে ফাইট করে চলতে পারা যায় সেটাও বুঝে নিতে পারবে ও। বারে বারে রোজ দেখাবেন ওকে এই দুটো ভিডিও। এই সব কিছু এই ভিডিওতে আছে। দেখলেই সার্থকের অবচেতন মনে বা কল্পনায় যেটা এখন চলছে সেটা খুব আস্তে আস্তে একটু একটু করে ফোকাস হয়ে উঠলেও উঠতে পারে, বা মনের চিন্তাগুলোকে পাল্টে দিয়ে মনের জোর বাড়াতে সাহায্য করতে পারে। সব শেষে তো উপরওয়ালার ইচ্ছে, আমি এটা ভীষণভাবে মানি। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। নমস্কার। দুহাত জোর করে উঠে দাঁড়ালেন ডাক্তার অমিতাভ রায়চৌধুরী। আচ্ছা, আপনার ফিসটা? শঙ্কর বলে উঠতেই ডক্টর অমিতাভ বললেন, আমার সাথে নিউরোলজিস্ট ডাক্তার প্রসেনজিৎ দত্তের কথা হয়ে গেছে। এই ব্যাপারে আপনাদের ভাবতে হবে না। এমনিতে ইন্ডিয়াতে এসে আমি খুব কম ফিস নিয়ে পেশেন্টদের দেখাশোনা করি। এখানে অনেকেই পয়সার অভাবে চিকিৎসা ঠিকমতো করতে পারে না, তাই চেষ্টা করি ডাক্তার হিসেবে নয়, একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে, ওদের মনের কথা বুঝতে। অবাক চোখে চেয়ে দু হাত জোর করে নমস্কার জানিয়ে শঙ্কর আর বিথি সার্থককে নিয়ে বাড়ি ফিরে এলো। তারপর থেকে ডাক্তারের কথা অনুযায়ী চলতে লাগলো তারা। বেশ কয়েকটা সিটিং এর পরও সার্থকের খুবই সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেলেও পুরোপুরি ভালো হয়ে উঠতে পারল না সে কোনোভাবেই এই চিকিৎসায় সাড়া দিয়ে। ফাঁক পেলেই সার্থক মেয়ে হয়ে সেজে বসে থাকতো বাড়িতে। 7টা সিটিং এর পরেও ডাক্তার অমিতাভ রায় চৌধুরীর চিকিৎসায় যখন কাজ হলো না, সেই থেকে 4 বছর ধরে সার্থক বাড়িতে বসে থেকে স্কুলের স্পেশাল পারমিশন নিয়ে প্রাইভেটে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যেতে লাগলো। ডাক্তার অমিতাভ সাজেস্ট করে উঠলেন, এই চিকিৎসা যখন ও সাড়া দিয়ে উঠতে পারেনি তখন সার্থককে ওর জেন্ডার ট্রানজিশন করে মেয়েই করে তুলতে হবে, নতুবা ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। সায়নীও তখন চাকরি করছিল। শেষ পর্যন্ত প্রচুর টাকা লোন নিয়ে সার্থককে সার্জারি করাতে বাধ্য হলো সায়নী, বিথি আর শঙ্কর। সার্জারির পর সার্থক আর সার্থক রইল না, তার নাম দেওয়া হলো রায়নী। মাঝখান দিয়ে আরো 2 বছর পার হয়ে গেল। সার্জারির পর অনেকটা দিন বিশ্রামে থেকে রায়নী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দাঁড়ালো। রায়নীকে এখন আর মেয়ের মতন সেজে আলাদা করে অভিনয় করে চলতে হয় না। তার শরীরের সবকিছু পাল্টে গেছে। ওই ফ্ল্যাট বাড়ি বিক্রি করে দিয়ে ওরা অন্যত্র ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। পড়াশোনাতে সার্থক বরাবরই মেধাবী ছিল। প্রাইভেটে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করে 12 ক্লাস পাশ করলো রায়নী। আর তারপরই বছর 4 ভেতরে এমবিবিএস শেষ করার পর আরো 2 বছর ধরে চাইল্ড স্পেশালিস্ট হিসেবে স্পেশাল ট্রেনারশিপ দিয়ে স্পেশালাইজেশন কমপ্লিট করলো সে। রায়নী যখন এমবিবিএস করছিল সেই সময় সায়নীর বিয়ে হয়ে গিয়েছিল ওরই পছন্দ করা একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে। দিদির বিয়ের আগের দিন দিদিকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠেছিল রায়নী মার বাবার সামনে দাঁড়িয়ে, দিদি আমার জন্য তোদের অনেক টাকা খরচ হয়ে গেছে রে। শুধু কি টাকা, তোর সাজগোজের কত দামি দামি পাওয়া জিনিস আমি ব্যবহার করে নষ্ট করে দিয়েছিলাম। ছেলে রূপ নিয়ে বেঁচে থেকে আমি এখন তোর আরেকটা বোন হয়ে উঠেছি রে দিদি, তোর আর মা বাবার দয়ায়। এই সমস্ত টাকা আমি একদিন শোধ করে দেব রে, বড় হয়ে রোজগার করে। জীবনের বাদবাকি লোন শোধ করার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি ওদের যোগ্য ছেলে হয়ে উঠতে পারিনি ঠিকই, কিন্তু মেয়ে হয়ে চিরটাকাল ওদের পাশে থেকে যাব, কথা দিলাম তোকে। সায়নী নিজের ভাইয়াকে নয়, নিজের বোন রায়নীকে দুহাতে কেঁদে উঠে জড়িয়ে ধরল। বিথি আর শঙ্করও চোখের জলে দুহাতে রায়নীকে কাছে টেনে নিল। বিথি আর শঙ্করও এখন থেকে 2টি মেয়ে, সায়নী আর রায়নী। বেশ অনেকগুলো বছর মাঝখান দিয়ে পেরিয়ে গেল। রায়নী স্পেশালাইজেশন কমপ্লিট করার পর চাইল্ড স্পেশালিস্ট হয়ে বসলো।
ধীরে ধীরে ডাক্তার রায়নী সেনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার রায়নী সেন শুধুমাত্র বাচ্চাদের চিকিৎসার মাধ্যমে ওষুধপত্র দেয় না, বাচ্চাদের শরীরের সাথে মনের যোগসূত্র তুলে ধরে একটা বাচ্চাকে কিভাবে সম্পূর্ণভাবে ভালো করে তোলা যায় তারই চিকিৎসা করে চলে সে। বাচ্চার গার্জেনের থেকেও বাচ্চার সাথে সময় নিয়ে কথা বলে তাদের সাইকোলজি জেনে সেই অনুযায়ী শরীর ও মনের চিকিৎসা করে, অথবা কোনো বাচ্চাটির ঠিক কোনখানে ক্ষত সেই মতো অন্যান্য ডাক্তারদের কাছে রেফার করে। কিছুদিন হসপিটালের সাথে যুক্ত হয়ে কাজ করার পর রায়নী নিজস্ব একটা আলাদাভাবে চেম্বারও খুলল। সপ্তাহে 3 দিন হসপিটালে আর 3 দিন সে নিজের চেম্বারে বসে। মাত্র একটা দিন অফ নিয়ে, তাও কোনো এমার্জেন্সি কল এলে পরে ছুটির দিনেও ছুটে যায় সে হসপিটালে। বাবা মা ও দিদির সব লোন শোধ করে দিয়ে মা বাবা পাশে আজ সে এক রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে ওদের মেয়ে হিসাবে। বিথি আজকের চারদিকের দুনিয়া দেখে মনে মনে ভাবতে থাকে, ভাগ্যিস নিজের ছেলের মনের লুকোনো আওয়াজটাকে গলা টিপে মেরে ফেলিনি, তাহলে নিজের সন্তানটাকে আজ হারিয়ে বসতাম। নাইবা পেলাম আমি ছেলে, ভগবান তো আমাকে অনেক ছেলের থেকেও বেশি দিয়েছে আমার এই নতুন রূপে জন্মানো মেয়ে রায়নীকে উপহার দিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।